বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রাধিক ভার্চুয়ালি প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য কে ফয়াজুল হক রাজু এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশের রাজনীতি এখন আর বাংলাদেশের ভেতরে সীমাবদ্ধ নেই, এটা বাংলাদেশের রাজনীতিকরাও খুব একটা নিয়ন্ত্রণ করছেন পারসেপশন হিসেবে সেটি এখন আর নেই। এখন এটা মোটামুটিভাবে প্রতিবেশী দেশ ভারত কর্তৃক নিয়ন্ত্রিত। বিএনপি নেতাদের কথা শুনলেও অনেক ক্ষেত্রে মনে হয় সেটা, সাধারণভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলেও মনে হয় সেটা, আওয়ামী লীগের নেতাদের কথা শুনলেও তাই মনে হয়, এবং ভারতীয় গণমাধ্যম বা থিঙ্ক ট্যাঙ্কগুলোর কথাবার্তা শুনলেও সেরকমই মনে হয়। আপনি কতটা একমত মিস্টার ফয়াজুল হক রাজু? ধন্যবাদ জিলুর ভাই, আপনার সাথে চ্যানেল আয়ের অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম, সেই সাথে বিজ্ঞ সহ আলোচক বিএনপির নেত্রী তাকে স্বাগতম এবং শুভেচ্ছা। মানে ভেরি সার্কাস্টিক কোশ্চেন, এটাকে তো এটা বুঝলাম না, এটা আসলে কি ধরনের একটা প্রশ্ন যে টক অফ দ্য কান্ট্রি, গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম, আমি তো বললাম আওয়ামী লীগ নেতারা তা বলছেন, বিএনপি তা বলছে। ঠিক আছে, সার্টেনলি এটা মানে ডিসকাশনের একটা বড় উপাদান হিসাবে দেখা যাচ্ছে, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস একটা প্রোগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ একটা তো ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, স্বাধীন সার্বভৌম দেশ। এখানে আমাদের অনেক রকম কিছু আছে যেটা বলা হয় যে ভারত কন্ট্রোল করে বা ভারত আমাদেরকে প্রেসক্রিপশন দেয় বা ডিকটেট করে, এরকম বলা হয়, কিন্তু আদৌতে এটার সত্যতা কিন্তু খুব দুরূহ ব্যাপার। কারণ ভারত কখনো অফিসিয়ালি বলেনি, বাংলাদেশও অফিসিয়ালি স্বীকার করেনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস্টার ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী মিস্টার হাসান মাহমুদ, তারা তো প্রায় নিয়মিতই বলেন যে ভারত পাশে ছিল, 14তে ছিল, 18তে ছিল, 24-এ ছিল, এখানে ব্যাপারটা আমাদের পাশে ছিল না, সেটা ভারত তলে তলে অনেক কিছু ম্যানেজ করে দিয়েছে না। এখানে একটা কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে বন্ধু প্রতিম দেশ বা বাংলাদেশের ব্যাপারে আগ্রহ আছে, বাংলাদেশের ব্যাপারে জিওপলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বা স্ট্র্যাটেজির দিক থেকে বাংলাদেশের রাজনীতিতে খোঁজখবর রাখে, অথবা বাংলাদেশের সঙ্গে নিবিড় সম্পর্ক আছে নানান কারণে, ব্যবসায়িক, কূটনৈতিক এবং অন্যান্য কারণে, ভৌগোলিক কারণে এবং আন্তর্জাতিক কারণে। এই দৃষ্টিকোণ থেকে এবং এই ধরনের একটা পার্সপেক্টিভ থেকে অনেক রকম কথা শোনা যায়। যেমন আমেরিকা বাংলাদেশের ইলেকশন নিয়ে, গত কয়েকটি ইলেকশন নিয়ে এখানে বিশেষ করে আমেরিকান যারা রাষ্ট্রদূত আছেন বা এখানে এমবেসি বিশেষ করে, তাদেরকে দেখেছি আমরা একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে। এটাও একটা সত্য ঘটনা, এটা একটা বাস্তবতা, এটাও পত্রপত্রিকা আছে। কখনো কখনো রাশিয়াকে দেখা যায় খোদ মস্কোর থেকে তারা অনেক সময় স্টেটমেন্ট দেয়, চায়না দেয়, ছোট রাষ্ট্র কিছু আছে তারাও দেয়। জাপান বলে ইলেকশন হয়নি, আবার বলে ইলেকশন হয়েছে, সরকারকে সাধুবাদ জানায়। তো নানান ডাইমেনশনে এক ধরনের ক্রস কারেন্ট দেখা যায়। এর ভিতর দিয়ে সত্যতা আসলে খুব নির্মোহভাবে বের করে কথা বলা একটি দুরূহ কাজ। কিন্তু আগ্রহ যে তাদের আছে কম আর বেশি, সেটা একটা বাস্তবতা বা সত্য ঘটনা। এখন বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করা একটা জিনিস, আর সহযোগিতা করা আর একটা জিনিস। অ্যাজ এ ফ্রেন্ড ইউ ক্যান এক্সটেন্ড ইউর কোঅপারেশন, but as a friend you cannot impose anything undue. আপনি কি মনে করেন যেটা তারা করেছে সেটা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে করেছে? না, এখানে জনগণের চাহিদাটা কি? আমাদের গণতান্ত্রিক চর্চার বা রাজনীতিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন স্বাধীনতার পর থেকে অদ্যাবধি কতটুক হয়েছে, যতটুক চাহিদা মতো হওয়া দরকার, সেই ব্যাপারে কিন্তু কথা থেকেই যায়। ঠিক আছে, এটাকে হাইড করার কোনো উপায় নেই। গ্রেটার জনগণের যেই সাংবিধানিক অধিকার এবং বাংলাদেশ ভূখণ্ডের অভ্যুদয়ের, বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়ের যে মূল যে নীতিমালা ছিল, বঙ্গবন্ধু নিজেও বলেছিলেন যে আমাদের সাম্য, সকলের জন্য সমান অধিকার,
সামাজিক যে ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকার, সত্যিকার অর্থে বঙ্গবন্ধু চেষ্টা করেছিলেন। উনি মাত্র কাজে হাত দিয়েছিলেন, ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়। ৭৫-এর পরের থেকে কিন্তু অনেক ট্র্যাজিক ঘটনা ঘটেছে। নভেম্বর মাসে জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, জেল হত্যা হয়েছে, আরও অনেক ঘটনা ঘটেছে। এবং এরপরে বাংলাদেশ বিচ্যুতির একটা অফ ট্র্যাকে চলে যায়, প্রশ্নের মধ্যে থাকি আমরা। হ্যাঁ, অফ ট্র্যাকে চলে যাওয়াতে জনগণের যে কথাটা বলেছেন, সেই জন্য এই কথাটা বললাম যে ক্রোনোলজিক্যালি যদি দেখেন, সাকসেসিভ মিলিটারি গভর্নমেন্ট এসেছে, জিয়াউর রহমান এসেছে, এরশাদ সাহেব এসেছে। সো আমরা একটা ডামাডোলের ভিতর দিয়ে এসেছি। এখন পর্যন্ত যে ডামাডোল থেকে বার হতে পেরেছি সেটা কিন্তু বুক ফুলায় বলা যাবে না। উন্নয়ন করছি, অর্থনীতিতে অনেক অগ্রগতি হয়েছে, মানুষের খাদ্য নিরাপত্তা, আয় উন্নতি, অনেক কিছু হয়েছে। কিন্তু যেই জায়গাটায় বাংলাদেশের অভ্যুদয়, যেই নীতিমালার ভিত্তিতে সেই জায়গায় 100% বা 80% আমরা অ্যাটেইন করতে পেরেছি, এটা মিথ্যা কথা বলা হবে। আপনি যেটা বলছেন যে ভারত যেটা করছে সেটা যৌক্তিক, ভারত অযৌক্তিক কিছু করছে না ভাই ভাবে। এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন পলিসি অ্যান্ড স্পেশাল এজেন্ডা ফ্রম দেয়ার ওন পয়েন্ট অফ ভিউ অ্যান্ড স্ট্র্যাটেজি। এটা খুব পরিষ্কার। কেউ একটু বেশি করছে, কেউ একটু কম করছে, আপনারা ইউটিলাইজ করেছেন বা ক্যাপিটালাইজ করেছেন। না, কেউ একটু বেশি করছে, কেউ একটু কম করছে, কিন্তু করছে যে কয়েকটি রাষ্ট্রের কথা বললাম, পরাশক্তি বলতে যেসব রাষ্ট্রকে বোঝায়, বাংলাদেশের পাশে ভারত একটি পরাশক্তি। বাংলাদেশের দূরবর্তী পরাশক্তি হিসাবে আছে চায়না, রাশিয়া, এবং আরও দূরে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স। অনেকেই তো বাংলাদেশের ব্যাপারে কথা বলে। When they talk about Bangladesh, when they try to give you any prescription, এটা এইভাবে করো, এভাবে করো, বা কোনো ধরনের কিছু অ্যাডভাইস করে, ওটা তো এক ধরনের এঙ্গেজমেন্ট হয়ে যায়। তো তখন আমরা যদি বলি যে ফ্রান্স কেন এত মাথা ঘামাচ্ছে, বিএনপিকে নিয়ে ফ্রান্স এত কেন কথা বলছে, বা জার্মানি কেন এত কথা বলছে, নির্বাচন হবে কি হবে না, কীভাবে নির্বাচন হবে, তখন তো আমরা কথা বলি না। ভারত পার্শ্ববর্তী দেশ, ভারতের সঙ্গে আমাদের অনেক কিছু অমীমাংসিত আছে। এই জায়গার থেকে বাংলাদেশের ভিতরে একটা ইজি একটা সেন্টিমেন্ট কাজ করে। ভারত 2 লাইন বেশি বললে সেটা সেন্টিমেন্টাল হয়ে যায়, ইট বিকামস এ নিউজ, ইট বিকামস এ গ্লোবাল নিউজ। একটু ওনার কাছে যাই, উনি বললে আমার মনে হয় বলতে আপনার আরও সুবিধা হবে। মিস মাহমুদা হাবিবা। অনেক ধন্যবাদ আপনাকে জিল্লুর রহমান ভাই। আমি আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, আমি সম্মানিত আপনাকে সহবক্তা হিসেবে পেয়ে। আমি এবার প্রশ্নে ফেরত আসি। সারা দেশ জুড়ে একটা পার্সপেক্টিভ আছে বা আলাপ আলোচনা আছে, আপনি যেটা বললেন যে ভারতের হস্তক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে প্রত্যক্ষভাবে আছে, এটা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সরকারি এবং সরকারি দলীয় লোকের মুখেই শোনা গেছে। আপনি যদি মনে করতে থাকে, আমি যদি কোটেশান বলতে থাকি, তাহলে আজকে আপনার এই শো শেষ হয়ে যাবে, কিন্তু কোটেশান শেষ হবে না। সাবেক আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, আমাদের তলে তলে কথা হয়ে গেছে তো মনে হয় ওই সময় নির্বাচনের আগে পিছে প্রায় মাস দেড়েক এটাই ছিল টক অফ দ্য কান্ট্রি। আর 2014, 2018 যদি ঐতিহাসিকভাবে আমরা নির্বাচনের সময়গুলোতে দেখি, ভারতের যদি শুধুমাত্র বক্তব্য কিংবা ভারতের পক্ষে বক্তব্যতেই সীমাবদ্ধ থাকতো তাহলে কিন্তু কথা ছিল না। কখনো কখনো আমরা কিন্তু দেখেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাংলাদেশ ভ্রমণ। 2014-এর কথা আমরা মনে করতে পারি, যখন হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনে আসতে চাননি। ঐতিহাসিকভাবে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে যেটা দাঁড়িয়েছে, সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা একেবারে মানে গেড়ে বসেছে বা শিকড় তৈরি হয়ে গেছে যে এই সরকারকে ক্ষমতায় এনেছে ভারত, এই ধরনের একটা মনোভাব সারা দেশ জুড়ে প্রচলিত আছে। দেখেন, সেই দিন বোধহয় এক মাসও হবে না, পিনাক রঞ্জনের একটা বই দিল্লিতে, পিনাক রঞ্জন চক্রবর্তীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে, হ্যাঁ উনি সাবেক রাষ্ট্রদূত ছিলেন, উনি যে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উনি কথা প্রসঙ্গে বলেছেন যে ভারতের সাথে পিটার হাসের কথা হওয়ার পরে তিনি প্রাকারান্তরে মানে গা ঢাকা দিয়েছিলেন। এইটা হচ্ছে কোট আনকোট, এটা উনি ওনার সাক্ষাৎকারে সাংবাদিকদের সাথে এই বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য কমেন্টের মধ্যে এটা একটা। যখন প্রশ্ন আছে, এটার মানে কি আমি আসছি, যখন এই নির্বাচন নিয়ে কথা উঠেছে, ভারতের চাপে পিটার হাস গা ঢাকা দিয়েছেন বা নিষ্ক্রিয় হয়ে গেছেন বা এরকম এই ধরনের একটা কমেন্ট উনি করেছিলেন।
এইটা আপনি দেখতে পারেন, সে ওনার যে সাক্ষাৎকার আছে বেশ লম্বা সাক্ষাৎকার, সেখানে উনি সাফাই গিয়েছেন যে কেন ভারত বাংলাদেশে আওয়ামী লীগকেই ক্ষমতায় চাইছে, এটা তাদের চাওয়াটার যৌক্তিকতা তারা জাস্টিফাই করছে। ভারত চাইতেই পারে ডেফিনেটলি, আমাদের সাথে তারা বৃহত্তম বর্ডার শেয়ার করে, তাদের একটা চাওয়ার পছন্দের পার্টি থাকতেই পারে, চাওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলে কারোরই কিছু বলার থাকে না। কিন্তু যখন আপনি সেই চাওয়াটাকে আপনি বাই ইয়োর অ্যাকশন সেটাকে মানে কাজে পরিণত করতে চাইবেন, তখন দেশের মানুষের মধ্যে তো আপত্তি আসতে বাধ্য। কারণ সরকার পরিবর্তনের পদ্ধতি তো বাইরে থেকে হওয়ার কোনো সুযোগ নাই। সরকার পরিবর্তনের একমাত্র পদ্ধতি আমাদের দেশে নির্বাচনমুখী একটা গণতন্ত্র বিরাজমান বলে মানে বিরাজমান ছিল বলে আমরা মনে করেছি, বা সবসময় সেইটার লক্ষ্যে আমরা যুদ্ধ করেছি। এই 7ই জানুয়ারিতে যেটা হয়েছে, ভোটের টার্ন আউট যেটাই হোক, এটা তো বেসিক্যালি ক্ষমতাকে 100 ভাগ কুক্ষিগত করে ক্ষমতা রেখে দেওয়া হয়েছে। বাংলাদেশে এমন একটা সময়ও গেছে যখন আপনার 300 + 300 600 সাংসদ এই বাংলাদেশে এক্সিস্ট করেছে, আপনার আগের সংসদ ভেঙে না দিয়ে নতুন সংসদের যে সিস্টেম সেই অনুযায়ী। ভারত বিরোধিতা হওয়ার এরই ফাঁকে আপনি দেখেন, এটা তো একটা বিষয় নয়, এর বাইরে আপনার সীমান্তে হত্যা আছে, এর বাইরে আপনি দেখেন KNF এর যে একটা ঘটনা, যেটা এখন একেবারে এক্সট্রিমলি বার্নিং ইস্যু, মানে এক জনসংহতি পরিষদ আমাদের জন্য যথেষ্ট না, আরও একটা নতুন একটা বম সম্প্রদায়ের একজন নাথান বম যেটা তৈরি করেছেন KNF। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে ব্যাক করে মিজোরামে যে আশ্রয় নিচ্ছে। তো ঘুরিয়ে ফিরিয়ে আপনি সেইখানেও দেখেন এই যে একটা ইনসার্জেন্সি, এই যে একটা ইনটলারেন্স তৈরি হয়েছে। সারপ্রাইজিংলি আপনি গত 4-5 বছরে এই সংগঠনের উত্থান, এবং এই সংগঠনের সাথে এখন শান্তি আলোচনা চলছে। শান্তি আলোচনার সবচেয়ে খারাপ সাইডটা হচ্ছে আপনি তাকে প্রতিপক্ষ হিসেবে স্বীকৃতি দিয়ে দিচ্ছেন, তাকে একটা অবস্থান দিয়ে দিচ্ছেন যে সে একটা কান্ট্রি তার সাথে নেগোসিয়েশন করছে। এই ঘটনাগুলো আপনি যখন মানে পর্যালোচনা করবেন, আপনি দেখবেন যে বাংলাদেশে কতভাবে সব অর্থেই মানে জিম্মি হয়ে আছে তার পার্শ্ববর্তী দেশের সাথে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সবসময় থাকবে বন্ধুপ্রতিম, সবসময় থাকবে সেরা, এই কারণে যে আমাদের যেহেতু লার্জেস্ট বর্ডার, আমাদের অনেক কমন ইন্টারেস্ট আছে, আমাদের অনেক ইস্যুজ আছে যেগুলো আমরা শেয়ার করি, আমাদের অনেক হিস্ট্রি আছে যেটা আমরা প্রাইড নিয়ে শেয়ার করি। কিন্তু আমার বাংলাদেশের মানুষকে তাদের মত প্রকাশের সুযোগও তো দিতে হবে। বাংলাদেশের মানুষের মনে, বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনায় এটা আসার কোনো কারণ নাই যে ভারত আমাদের শত্রু। এটা কোনোভাবেই মানে মঙ্গলজনক নয়, কারণ এটা আসলে হওয়ার ভৌগোলিকভাবে এটা হওয়ার সুযোগ থাকা উচিত না, এবং এটা হওয়া উচিত না। আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা এমনকি দেশ হিসেবে ভারতেরও এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন। সারা জীবন মানে লাভ এবং হেট্রেড রিলেশন নেইবারদের মধ্যে থাকেই, দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল। কিন্তু আপনি যখন ওই সীমানা পার করে আপনি যখন এটা স্টাবলিশ করে দিবেন যে আপনি আপনার পছন্দের গভর্নমেন্টকে পাওয়ারে আনছেন এবং দেশের মানুষের এটা মাথায় ঢুকে যাবে, তখন তো আপনি যেটা বলছেন এটার চর্চা সর্বত্র হয়ে দাঁড়াবে। যে আসলে এই কথাগুলো আমরা আরেকটু বলি, এই কথাটা মানে আমার যতটুকু মনে পড়ে যে আমাদের সরকার দলীয় সাধারণ সম্পাদক বলেছেন, আর ভয়ের কিছু নাই, আর আশঙ্কার কিছু নাই, সব ঠিক হয়ে গেছে, আমরা আবার ক্ষমতায় আসছি। এই যে ধরেন কথা বলার ধরন, এই কথা বলা তো বিএনপি বলেনি, এটা তো সাধারণ জনগণ বলেনি, এটা তো বলছে সরকার দলীয় সাংসদ, সরকারের সাধারণ সম্পাদক, এটা বলছেন সরকার প্রধান যে আমি যা দিয়েছি আর এর চেয়ে বেশি দেওয়ার কিছু নাই। আপনি যদি মানে বলতে শুরু করি তাহলে তো প্রত্যেকেই কোনো না কোনোভাবে তাদের এক ধরনের কৃতজ্ঞতা, এক ধরনের আশ্বস্ততা, এক ধরনের অ্যাসিওরেন্স শো করেছেন যে ভারত আছে, তাদের আর হারানোর কিছু নাই। আমার ধারণা এইটাই হচ্ছে এই সেন্টিমেন্টটা স্টাবলিশ করার পেছনের প্রধান কারণ। সো মিস্টার ফায়জুল হক রাজু, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পর্ক কমিটির সদস্য হিসেবে আপনার কি মনে হয় যে ভারত আসলে বাংলাদেশে কি চায় এবং কেন চায়, আর আওয়ামী লীগ আসলে তার কাছে কি চায় ক্ষমতায়? এটা একটা প্রিটি ডিফিকাল্ট কোশ্চেন যে ভারত কি চায়, বিকজ ভারত উইল নেভার গিভ এনি ওপেন ডিসকোর্স এই ব্যাপারে যে কি এক্স্যাক্টলি চায়। ভারতের মতো করেই চাবে জিল্লুর ভাই। একটা তো ধরেন তাদের সেভেন সিস্টার্সে তাদের সিকিউরিটির একটা চাওয়া ছিল, সেটা তো বাংলাদেশ পুরোপুরি এনশিওর করেছে, নিয়মের মধ্যে থেকে নিয়মের বাইরে গিয়ে যতভাবে সম্ভব। হ্যাঁ, না, ভারতের নিশ্চয়ই আভ্যন্তরীণ রাজনীতির থেকে শুরু করে তাদের অর্থনীতির একটি বড় একটা বাজার বা অংশ, তারপরে আপনার ইন্টারন্যাশনাল ফোরামে
বাংলাদেশের সখ্যতা বা বন্ধুত্ব বা সমর্থন বা ভাইস ভার্সা দুইটাই বলতে পারেন, যে তারাও তো আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে সমর্থন দেয়। সাংস্কৃতিক একটা মেল বন্ধন আছে। একটা ছোট্ট প্রশ্ন করি, ধরেন যে আপনার যে ফ্যামিলি ফ্রেন্ডস আছে বা পার্সোনাল লাইফের ফ্রেন্ডস যারা আছে, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ওয়াইফ, বাচ্চারা বা সিবলিংসরা, তারা যদি না চায় বা তারা যদি তাকে পছন্দ না করে, আপনার পক্ষে আসলে কতক্ষণ সেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব? না, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণভাবে বিষয়টিকে আপনি সামনে টেনে এনেছেন। আমি যেটা বলতে চাই যে ভারতের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের ক্ষেত্রে নিশ্চয়ই এখন থেকে 10 বছর বা 20 বছর আগে যেরকম ছিল, তার একটা প্যারাডাইম, একটা শিফট হয়েছে, একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। বাংলাদেশ গ্র্যাজুয়ালি অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি রাষ্ট্র, একটা স্টেবল একটা গভর্নমেন্ট এখানে আছে। আপনি এখন যেভাবেই হোক, গভর্নমেন্ট তো এখানে একটা স্টেবল একটা গভর্নমেন্ট আছে, একটা কন্টিনিউটি চলছে। এবং বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার অনেক ত্রুটি বিচ্যুতি, নির্বাচনী রাজনীতির অনেক বিচ্যুতি থাকা সত্ত্বেও, ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও এখানে একটা ফাংশনাল ডেমোক্রেটিক একটা গভর্নমেন্ট এখানে আছে, একটা পার্লামেন্ট আছে। অতএব আমাদের অনেক কিছু স্ট্রেনথেন হওয়ার কারণে আমাদের উপর ভারতের নজর এবং ভারতের আমাদেরকে নিয়ে যে কার্যক্রম বা তাদের যে পলিসি নিশ্চয়ই আরও বেশি গুরুত্ব বহন করে এই মুহূর্তে ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে। এটা ভারত করবেই, কারণ পার্শ্ববর্তী একটি বৃহৎ রাষ্ট্র, হুইচ ইজ সুপার পাওয়ার নাও, এটা একটা পরাশক্তি। তো তাদের দৃষ্টিভঙ্গির দিক থেকে তারা কি করবে, তার থেকে বরং আমাদের ফোকাস করা উচিত আমরা কোন এঙ্গেজমেন্টে বা আপনার এঙ্গেজমেন্টে ছাড়া বলতে পারেন যে এক ধরনের কোন ধরনের পলিসিতে গেলে ভারতের সঙ্গে আমাদের স্বার্থের বিষয়গুলিকে সমুন্নত করে আমরা আমাদেরকে আরও বেশি স্বার্থসংশ্লিষ্ট ব্যাপারে আমাদের নিজস্ব ফায়দাটা আমরা নিতে পারি। দ্যাট শুড বি আওয়ার প্রাইম ফোকাস রাদার দেন হোয়াট ভারত অর ইন্ডিয়া ইজ টেকিং পলিসিজ অ্যাবাউট আস। এইটা আমি বিশ্বাস করি জিল্লুর ভাই। আপনি মনে করেন আপা চিন্তা করে দেখেন, ভারত বিশাল একটা প্রতিবেশী। আপনার বাড়ির পাশে যদি একটা 20 তলা বিল্ডিংয়ের একটা নেইবার থাকে এবং সেই অর্থনৈতিকভাবে নানানভাবে সমৃদ্ধ আপনার থেকে কয়েকশো গুণ, আপনি পাশের টিনের চালের বাড়িতে আপনি হয়তো বলবেন যে আমার স্বকীয়তা আছে, আমার ইন্ডিপেন্ডেন্স আছে, আমার এটা আছে, কিন্তু কার্যক্রম কিন্তু করা খুব কঠিন হয়ে যায়। বাস্তবতা, এটা গ্রাউন্ড রিয়ালিটি। এই জায়গায় খুব চৌকস একটি নেতৃত্ব, জাতীয় সংহতি এবং গণতান্ত্রিক চর্চা সহ এই ধরনের যে একটা রাষ্ট্রকে বা একটা দেশকে এবং মানুষকে সমুন্নত করে সারা বিশ্বে, সেরকম কিছুর দিকে যদি আমরা বেশি নজর দিতে পারি, যেমন আমাদের রাজনৈতিক যে বিভেদগুলো আছে এটাকে যদি আমরা ব্রিজ করতে পারি, কাছাকাছি আর আসতে পারি রাজনৈতিক দলগুলোর ভিতরে। এবং সেই চেষ্টা কি আছে? সেটা বলছি আমি বলছি যে কি করণীয়, তখন কিন্তু তারা আপনাকে সমীহ করবে, তারা আপনাকে আরও বেশি আন্তরিকতার সঙ্গে দেবে। কারণ এখানে কিন্তু ছাড় দেওয়ার কোনো বিষয় নেই। আজকে যদি পাশের রাষ্ট্র যুক্তরাষ্ট্র হতো বা আপনার মনে করেন যে জার্মানি হতো, আপনি তার সঙ্গে কিন্তু একই রকম সমস্যায় পড়তেন। মেক্সিকোর সঙ্গে কিন্তু আমেরিকার অনেক সমস্যা, ইভেন কানাডার সঙ্গে সমস্যা আছে। সো নেইবরের সঙ্গে সমস্যা হবেই। নেইবর ওই 20 তলা বিল্ডিং থেকে ময়লা যদি বাগার আপনার উপরে ফেলে, আপনার ঘাড়ে এসে না পড়লে আপনার পেরিফেরির ভিতরে অর্থাৎ আপনার সীমানার ভিতরে পড়লেও কিন্তু আপনি কিন্তু একটা ধরনের রিয়্যাক্ট করবেন এবং আপনার সঙ্গে যারা থাকবে তারাও রিয়্যাক্ট করবে। এটা ভেরি ন্যাচারাল। তো আমাদের এখানে সেটাই হচ্ছে। আমরা অবশ্যই স্পর্শকাতর এই বিষয়গুলো নিয়ে, কারণ সকলেই স্বাধীন চেতা, সকলেই ইন্ডিপেন্ডেন্ট একটা ভাবনা নিয়ে বাস করতে চায় এবং সকলে মাথা উঁচু করে থাকতে চায়। কিন্তু গরিবের ভিতরে যে পার্থক্য এবং একটা যে গ্যাপ, বৈষম্য, এই বৈষম্য সুযোগ নিয়ে কিন্তু অনেক কিছুই হয় এবং সেন্টিমেন্টটা কিন্তু সেভাবে দানা বাঁধে। আজকে ভারতের সঙ্গে আমাদের আরও কিছু বিষয় মীমাংসার রয়ে গেছে, বিশেষ করে তিস্তার পানি সহ অনেক কিছু, যেসব সমগ্র মানুষকে এফেক্ট করে, মানুষের চিন্তার ভিতরে এই জিনিসগুলো রয়ে গেছে। আমি মনে করি যে ভারত বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, আমাদের বন্ধু প্রতিম দেশ হিসেবে তাদেরকে আমরা এখনও বলি। আমি মনে করি ভারতের নেতৃবৃন্দের উচিত বাংলাদেশের গণমানুষের যে চিন্তা এবং ধারা এবং মানুষের যে আকাঙ্ক্ষা, তাকে তাদের আমলে নিয়ে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের এই বন্ধনকে আরও বেশি নিবিড় করা, আরও বেশি সুদৃঢ় একটা জায়গায় নিয়ে যাওয়া। গ্রেটার ইন্টারেস্টে ভারতেরও ইন্টারেস্ট আছে, যেহেতু ভারতেরই উচিত যা কিছু আমাদের সঙ্গে তাদের বনিবনার বিষয়াদি রয়ে গেছে সেসবকে আরও ব্রিজ করে
দূরত্ব কমিয়ে আনা, তাতে করে মানুষের ভিতরে যে একটা যে নেগেটিভ সেন্টিমেন্ট পারসেপশন একটা যে রয়েছে সেটা কিন্তু অনেকটা দূরীভূত করা সম্ভব। কারণ এটা কিন্তু একটা সত্য যে ভারত সম্পর্কে এন্টি ভারত সেন্টিমেন্ট যে বাংলাদেশে না, এটা তো বলা যাবে না, এটা কিন্তু আছে। কারণ এটা 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 কেন আছে সেটা বিশ্লেষণ করতে গিয়ে অনেক কিছু দেখতে হবে। আমি আসছি আবার আপনার কাছে মাহমুদা হাবিবা, আপনি বলবেন ওনার কথার প্রেক্ষিতে, কিন্তু আমার একটা প্রশ্ন যে এটা মনে হচ্ছে যে বিএনপি আসলে ভারত প্রশ্নে তার অবস্থান কি, ভারতের সঙ্গে সম্পর্কটা সে কীভাবে রাখতে চায়, কীভাবে দেখতে চায়, সেটা এক ধরনের তার মধ্যে এক ধরনের অস্পষ্টতা আছে, বেশ ভালো অস্পষ্টতা আছে। আপনি অ্যাগ্রি করেন? আমি আপনার উত্তরটা দিচ্ছি, আমি একটু রাজু ভাইয়ের কথাটা উত্তর দিয়ে আসি। বড় প্রতিবেশীর সাথে বিশ্বজুড়েই এটা সমস্যা। এটা আপনারা ক্ষমতায় আছেন আজকে, আপনাদেরকে ফেস করতে হচ্ছে, আগামীতে যারা থাকবেন সকলকেই ফেস করতে হবে, কিন্তু সেই জায়গায় ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্সটা আপনাকে রাখতে হবে। আপনার বাংলাদেশের সাধারণ মানুষের ট্রমাটা একটু চিন্তা করেন। 300 নদী, আমাদের 52টা নদীর উৎসমুখ ভারতে, আমাদের ছোট বড় মিলিয়ে, আমি এপ্রিল 4-এর রিপোর্ট দিচ্ছি, বলছি আপনাকে, ইনকিলাবে বোধহয় এসেছে রিপোর্টটা, 300টা নদীর এখন অস্তিত্ব নাই। এই নদী যখন থাকে না, ওই নদী তীরবর্তী যে জনগণ বা যে বসতি, তাদের এক ধরনের জীবিকা নির্ভর করে নদীর ওপরে। তিস্তা থেকে শুরু করে, তিস্তা তো একটা মেজর, আপনি এক তিস্তা নিয়ে কথা বলছেন, আপনি পদ্মা এবং অন্যান্য সমস্ত নদী আপনি একবার তাকান, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিটা নদীর দিকে তাকান, নাব্যতা বলে তো কিছু নেই। আপনি যে অনুষ্ঠানে পিনাক রঞ্জন চক্রবর্তীর কথা বলছিলেন, সেই অনুষ্ঠানে আরেকজন হাই কমিশনার বাংলাদেশে ছিলেন, বিনা সিকরি, তিনি বলছেন যে তিস্তায় পানি না থাকলে পানিটা